নমস্কার, আমি চলে এসেছি আমার আজকের নতুন ভিডিও নিয়ে। চলো তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের নতুন ভিডিও। আমার ভিডিওটায় আজকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবে, অনেক প্রশ্ন উত্তর আমি আজকে তোমাদেরকে জানাবো। তোমরা আমার ভিডিওটা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তোমরা জানতে পারবে। চলো তাহলে শুরু করি আমার আজকের ভিডিও। আজ আমার আলোচনার বিষয় মুঘল সাম্রাজ্য, বাবর, মুঘল আফগান দ্বন্দ্ব, শেরশাহ, আকবর, কনসলিডেশন অব দ্য মুঘল এম্পায়ার আন্ডার আকবর, আকবরের দ্বারা মুঘল সাম্রাজ্যের সুদৃঢ়করণ, আকবরের সাম্রাজ্য বিস্তার, এই সবগুলো নিয়ে এই ইউনিটটা আজকে আমি তোমাদেরকে পড়াবো। প্রায় 80টা মতো প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে জানাবো, তাই পুরো ভিডিওটা একদম দেখো, স্কিপ করে দেখো না, তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, বাবরের পিতা ও মাতা যথাক্রমে ওমর শেখ মির্জা ও কুতলুগ নিগার খানুম। খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বার, পিতার দিক থেকে বাবর ছিলেন তৈমুরলংয়ের এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। 3, বাবরের সম্পূর্ণ নাম ছিল তোমরা জানো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তুর্কি শব্দ বাবরের অর্থ হলো বাঘ। পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদির আমন্ত্রণে বাবর 1524 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। মনে রেখো, ভারতের ইতিহাসে বাবর প্রথম আগ্নেয়াস্ত্র কামানের ব্যবহার করেন। পানিপথের প্রথম যুদ্ধে বাবর তুর্কিদের থেকে শেখা কৌশল, রুমি কৌশল ব্যবহার করেছিলেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট। বাবর তুর্কিদের কাছ থেকে শিখেছিলেন রুমি কৌশল এবং সেটা তিনি ব্যবহার করেছিলেন প্রথম পানিপথের যুদ্ধে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, ডেটটা হচ্ছে 21শে এপ্রিল। এই যুদ্ধে কাবুলের শাসক বাবরের কাছে পরাজিত হয় দিল্লির শাসক ইব্রাহিম লোদি। এটা তোমরা নোট করে নাও। খানুয়ার যুদ্ধ হয়েছিল 17ই মার্চ 1527 খ্রিস্টাব্দ। ডেটগুলো মনে রেখো, সালটার সঙ্গে ডেটটাও অবশ্যই মনে রেখো। 17ই মার্চ 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয়। এই যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয় মেবারের শাসক সংগ্রাম সিংহ বা রানা সঙ্গ। 7 নাম্বার, খানুয়ার যুদ্ধে বাবরের জয়ের পর ভারতে সাম্রাজ্য স্থাপনের আর কোনো বাধা রইল না। মানে খানুয়ার যুদ্ধই বাবর যখন জয়লাভ করলো, তাহলে ব্যাস তারপর থেকে ভারতে সাম্রাজ্য স্থাপনের জন্য বাবরের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। পরের কোশ্চেন, খানুয়ার যুদ্ধের পর বাবর গাজী উপাধি নেন। খুব ইম্পর্টেন্ট। খানুয়ার যুদ্ধের পর বাবর গাজী উপাধি নেন। 6ই মে 1529 সালে ঘরঘরার যুদ্ধ হয়েছিল। বাবর পরাজিত করেছিলেন পূর্ব ভারতের আফগান নেতা জৌনপুরের শাসক মোহাম্মদ লোদিকে। 10 নাম্বার, চান্দেরির শাসক মেদিনী রায় বাবরের কাছে পরাজিত হন। চান্দেরির শাসক মেদিনী রায় বাবরের কাছে পরাজিত হন। 11 নাম্বার, বাবরের 4 পুত্র হুমায়ুন, কামরান, আশকরি, হিন্দাল। ভারতে প্রথম পাতশাহ বা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন বাবর। খুব ইম্পর্টেন্ট। এর দ্বারা তিনি বোঝাতে চান তিনি কারো অধীনত শাসক নন, একজন সার্বভৌম শাসক। 13 নাম্বার, হুমায়ুন নামের অর্থ হচ্ছে ভাগ্যবান। হুমায়ুন নামের অর্থ ভাগ্যবান। 14 নাম্বার, হুমায়ুন তার ভাই কামরানকে ছেড়ে দিয়েছিলেন কাবুল, কান্দাহার, পাঞ্জাব ও হিসার ফিরোজা অঞ্চল। মনে রেখো, হিন্দালকে ছেড়ে দিয়েছিলেন মেওয়াট অঞ্চল, আসকরিকে ছেড়ে দিয়েছিলেন সম্ভল অঞ্চল। চিতোরের রানা বিক্রমাদিত্যর মা কর্ণাবতী হুমায়ুনের সাহায্য প্রার্থনা করেছিলেন 1534 খ্রিস্টাব্দে। গুজরাটের শাসক বাহাদুর শাহর আক্রমণের বিরুদ্ধে চিতোরকে সাহায্য করার জন্য তিনি হুমায়ুনকে অনুরোধ করেছিলেন। এটা মনে রেখো। তারপরে দেখো, গুজরাটের শাসক বাহাদুর শাহকে হুমায়ুন পরাস্ত করেছিলেন 1535 খ্রিস্টাব্দে। রাজ্যচ্যুত হুমায়ুনকে আশ্রয় দিয়ে সাহায্য করেছিলেন অমরকোটের রানা ভিরসল, সেটা 1542 খ্রিস্টাব্দে। পারস্যের শাসক, এটা খুব ইম্পর্টেন্ট, শাহ তহমাস্প রাজ্যচ্যুত হুমায়ুনকে সামরিক সাহায্য দিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। সুর বংশের সিকান্দার সুরকে পরাজিত করে হুমায়ুন পরবর্তীকালে দিল্লি ও আগ্রা অধিকার করেছিলেন। রাজ্যচ্যুত হওয়ার পর 23শে জুলাই 1555 খ্রিস্টাব্দে হুমায়ুন পুনরায় দিল্লি নগরীতে প্রবেশ করেছিলেন। শেরশাহর প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। শেরশাহর প্রকৃত নাম ফরিদ খাঁ। শেরশাহর পৈতৃক জায়গির ছিল বর্তমান বিহারের সাসারাম। সুরজগড়ের যুদ্ধে শেরশাহ পরাজিত করেছিলেন বাংলার শাসক মাহমুদ শাহ এবং বিহারের শাসক জালাল খাঁর মিলিত বাহিনীকে। এগুলো তোমরা অবশ্যই নোট করো আর পড়ো। শেরশাহর অন্যতম বিশ্বস্ত সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। এটা খুব ইম্পর্টেন্ট। ব্রহ্মজিৎ গৌড় কার সেনাপতি ছিলেন? শেরশাহর। পরের কোশ্চেন,
শেরশাহর সাম্রাজ্যে ক্ষুদ্রতম প্রশাসনিক একক ছিল পরগনা। শেরশাহর শাসন ব্যবস্থায় পরগনার উচ্চতম একক ছিল সরকার। শেরশাহর সাম্রাজ্যে সরকারের সংখ্যা ছিল 47। পরের কোশ্চেন, ঐতিহাসিক কালিকারঞ্জন কানুনগোর মতে খালসা জমি শিক এককে বিভক্ত ছিল। খালসা জমি শিক এককে বিভক্ত ছিল। শেরশাহ রাজত্বকালে কৃষি জমি পরিমাপকালে সিকান্দারি গজ মাপ একক ব্যবহার করা হতো। শেরশাহর তামার মুদ্রার নাম ছিল দাম এবং টঙ্কা রুপিয়া নামে পরিচিত ছিল। শেরশাহ রাজত্বকালে পরগনার অসামরিক শাসন ব্যবস্থার প্রধান ছিলেন আমিন। আমিনের মূল দায়িত্ব ছিল কৃষি জমির পরিমাপ করে রাজস্ব নির্ধারণ করা। 30 নাম্বার, শেরশাহের শাসন ব্যবস্থায় দেওয়ানি বারিদ ছিলেন গুপ্তচর বিভাগের প্রধান। খুব ইম্পর্টেন্ট এটা, দেওয়ানি বারিদ ছিলেন গুপ্তচর বিভাগের প্রধান। শেরশাহর সাম্রাজ্যের পূর্ব সীমান্তের সোনারগাঁ থেকে আগ্রা, দিল্লি, পাঞ্জাব হয়ে উত্তর পশ্চিম সীমান্তের সিন্ধু নদী পর্যন্ত প্রসারিত একটি রাজপথ নির্মাণ করেছিলেন। 1500 ক্রোশ দীর্ঘ এই রাজপথটি পরিচিত ছিল সড়ক ই আজম নামে। 32 নাম্বার, অশ্বারোহীর মাধ্যমে সংবাদ প্রেরণের ব্যবস্থা শেরশাহ গড়ে তুলেছিলেন। তা পরিচিত ছিল ডাকচৌকি নামে। প্রত্যেক সরাইখানাতে 2টি করে ঘোড়া পালনের ব্যবস্থা করেছিলেন শেরশাহ। পরের কোশ্চেন, শেরশাহর সরকার যে দলিলের মাধ্যমে নির্দিষ্ট জমিতে কৃষকের অধিকারকে স্বীকার করে নিত তাকে বলা হতো পাট্টা। পাট্টাতে জমির পরিমাণ, জমির অবস্থান সংক্রান্ত তথ্য, রায়তের নাম, রাজস্বের পরিমাণ এগুলি উল্লেখ করা থাকত। 34 নাম্বার, যে দলিলের মাধ্যমে কৃষক সরকারকে তার উপর ধার্য ভূমি রাজস্ব দিতে অঙ্গীকার করত তাকে বলা হতো কবুলিয়াত। এই স্বীকৃতিপত্রে, কবুলিয়াত হচ্ছে একটা স্বীকৃতিপত্র, স্বীকৃতিপত্রে কৃষকের জমি সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ থাকত। তারপরে শেরশাহ রাজত্বকালে জমি জরিপের জন্য কৃষকদের যে অর্থ দিতে হতো তাকে জরিমানা বলা হতো। শেরশাহ রাজত্বকালে কর সংগ্রহকারীদের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ কৃষকদেরকে দিতে হতো। এই অতিরিক্ত আদায় মহশিলানা নামে পরিচিত ছিল। পরের কোশ্চেন, 1545 খ্রিস্টাব্দে কালিঞ্জর দুর্গ অবরোধকালে আকস্মিক বিস্ফোরণে শেরশাহ মারা যান। খুব ইম্পর্টেন্ট। শেরশাহর মৃত্যুর পর শাসক হন তার পুত্র জালাল খান ইসলাম শাহ। এবার দেখো আমরা হিমু জানবো। হিমুকে সুরবংশের 3য় শাসক মোহাম্মদ আদিল শাহের প্রধানমন্ত্রীতে পরিণত হয়েছিলেন। হুমায়ুনের মৃত্যুর পর হিমু দিল্লি এবং আগ্রা অধিকার করেছিলেন এবং রাজা বিক্রমজিৎ উপাধি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন 1555 খ্রিস্টাব্দে। মনে রেখো, রাজা বিক্রমজিৎ কার উপাধি? হিমুর। 5ই নভেম্বর 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল। মনে রেখো, 5ই নভেম্বর 1556 আকবর এবং আফগান নেতা আদিল শাহর প্রাক্তন হিন্দু সেনাপতি ও তৎকালীন দিল্লির স্বাধীন শাসক হিমুর মধ্যে আকবর এই যুদ্ধে জয়ী হন। বৈরাম খাঁ কে ছিলেন? বৈরাম খাঁ ছিলেন হুমায়ুন কর্তৃক নিযুক্ত আকবরের অভিভাবক। পরবর্তী 4 বছর তার অভিভাবকত্বেই আকবর শাসন কার্য পরিচালনা করেন। সাবালক হওয়ার পর আকবর তাকে উক্ত পদ থেকে সরিয়ে দেন 1560 খ্রিস্টাব্দে। তখন তিনি বিদ্রোহ করেন কিন্তু পরাজিত হন। আকবর তখন তাকে মক্কা প্রেরণ করলে পথের মধ্যে তিনি মারা যান, তিনি নিহত হন। 1561 খ্রিস্টাব্দে বৈরাম খাঁ নিহত হন। পরের কোশ্চেন, আকবরের রাজত্বকালের 1560 থেকে 64 খ্রিস্টাব্দ সময়কালকে বলা হয় অন্তঃপুরিকার শাসনকাল। আকবরের অন্তঃপুরিকার শাসনকালে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন তার ধাত্রীমা মাহম আনাগা। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখো, আকবরের ধাত্রীমা মাহম আনাগা। পরের কোশ্চেন, ঐতিহাসিক ভিনসেন্ট এ স্মিথ আকবরের শাসনের 1560 থেকে 64 খ্রিস্টাব্দ সময়কালকে পিরিয়ড অফ পেটিকোট গভর্নমেন্ট বা অন্তঃপুরিকা শাসনকাল বলেছিলেন। কে বলেছিলেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। অবশ্যই তোমরা এটা নোট করে নাও, খুব ইম্পর্টেন্ট। ঐতিহাসিক স্মিথের মতে 1560 থেকে 64 খ্রিস্টাব্দ সময়কালে আকবর মুঘল অন্তঃপুরের একটি চক্রের নিয়ন্ত্রণাধীন ছিলেন। তার মতে এই সময়ে রাজমাতা হামিদা বানুকে সপক্ষে রেখে আকবরের ধাত্রীমাতা মাহমানাগা শাসন কার্যে আকবরকে প্রভাবিত করেছিলেন। তবে ঈশ্বরী প্রসাদ, শ্রীবাস্তব, পিয়াস ত্রিপাঠী প্রমুখ ঐতিহাসিকরা মাহমের এই ধরনের কর্তৃত্ব ছিল না বলে মত প্রকাশ করেছেন। পরের কোশ্চেন, ভারতে মুসলমান শাসনকালে অমুসলমান প্রজাদের জিজিয়া নামক যে বিশেষ কর দিতে হতো তা আকবর 1564 খ্রিস্টাব্দে রদ করে দিয়েছিলেন। মনে রেখো, এই জন্য এই বছর আকবরের রাজত্বকালে বিশেষ গুরুত্বপূর্ণ 1564 খ্রিস্টাব্দে, কারণ আকবর জিজিয়া কর রদ করে দিয়েছিলেন। পরের কোশ্চেন, অম্বর বা জয়পুরের রাজা ছিলেন বিহারী মল।
প্রথম রাজপুত শাসক, তিনি বিনা যুদ্ধে আকবরের বশ্যতা স্বীকার করেছিলেন, ভীষণ ইম্পর্টেন্ট। রাজা বিহারীমল, জয়পুরের রাজা বিহারীমল প্রথম রাজপুত শাসক, যিনি বিনা যুদ্ধে আকবরের বশ্যতা স্বীকার করেছিলেন 1562 সালে। পরের কোশ্চেন, আকবরের প্রথম রাজপুত পত্নী অম্বরের রাজকন্যা মানবাই। আকবরের প্রথম রাজপুত পত্নী অম্বরের রাজকন্যা মানবাই। আকবর যখন চিতর অধিকার করেন তখন মেবারের শাসক ছিলেন উদয় সিংহ 1567 খ্রিস্টাব্দে। নাবালক রাজা বীর নারায়ণ ও তার মা রানী দুর্গাবতীকে পরাজিত করে আকবর গন্ডোয়ানা রাজ্য অধিকার করেছিলেন 1564 খ্রিস্টাব্দে। ভীষণ ইম্পর্টেন্ট এটা। আকবর গন্ডোয়ানা রাজ্য অধিকার করেছিলেন নাবালক রাজা বীর নারায়ণ ও তার মা রানী দুর্গাবতীকে পরাজিত করে। রানী দুর্গাবতী ছিলেন গন্ডোয়ানা রাজ্যে নাবালক রাজা বীর নারায়ণের মাতা। স্বামীর মৃত্যুর পর তিনি রাজ্য শাসন করতেন। 1564 খ্রিস্টাব্দে আকবরের নির্দেশে মুঘল বাহিনী এই রাজ্য আক্রমণ করলে রানী দুর্গাবতী নিজে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন এবং পুত্রের মৃত্যুর পর আহত হয়ে তিনি প্রাণত্যাগ করেছিলেন। পরের কোশ্চেন, শাসক তৃতীয় মুজাফফর খানকে পরাস্ত করে আকবর গুজরাট অধিকার করেছিলেন 1573 খ্রিস্টাব্দে। 18 জুন 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয় মেবারের রানা প্রতাপ সিংহের সঙ্গে মানসিংহের নেতৃত্বাধীন আকবরের বাহিনীর। পরের কোশ্চেন, শাসক বাজবাহাদুরকে পরাজিত করে আকবর মালব অধিকার করেছিলেন 1561 সালে। পরের কোশ্চেন, আহমেদনগরের পূর্বতন রাজার বিধবা কন্যা চাঁদ বিবিকে পরাজিত করে আকবর এই অঞ্চল দখল করেছিলেন। মনে রেখো, আহমেদনগরের পূর্বতন রাজার বিধবা কন্যা চাঁদ বিবিকে পরাজিত করে। চাঁদ সুলতানা ছিলেন বিজাপুরের বিধবা মহিষী এবং আহমেদনগরের তৃতীয় শাসক আলী আদিল শাহর কন্যা। পরের কোশ্চেন, দক্ষিণ ভারতের খানদেশ রাজ্য প্রথম আকবরের বশ্যতা স্বীকার করেছিল। দক্ষিণ ভারতের খানদেশ রাজ্য প্রথম আকবরের বশ্যতা স্বীকার করেছিল, মনে রেখো। পরের কোশ্চেন, 12 ভূঁইয়ার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শ্রীপুরের চাঁদ রায় ও কেদার রায়, যশোহরের প্রতাপাদিত্য, খিজিরপুরের ঈশা খাঁ, তাহেরপুরের কংসনারায়ণ। 1613 খ্রিস্টাব্দে শেষ স্বাধীন ভূঁইয়ার পতন হয়। 1613 খ্রিস্টাব্দে শেষ স্বাধীন ভূঁইয়ার পতন হয়। 1601 খ্রিস্টাব্দে খানদেশের অসিরগড় দুর্গ অধিকারের জন্য যে যুদ্ধ হয়েছিল তা হচ্ছে আকবরের সর্বশেষ যুদ্ধ, খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। মালবের প্রাদেশিক শাসক আবদুল্লাহ খান প্রথম উজবেক কর্মচারী, যিনি আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। পরের কোশ্চেন, আকবরের পুত্র সেলিম 1600 খ্রিস্টাব্দে পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আবুল ফজল 1602 খ্রিস্টাব্দে বিদ্রোহী সেলিমের অনুচর বীর সিং বুন্দেলা দ্বারা নিহত হয়েছিলেন, খুব ইম্পর্টেন্ট। আকবরের গৃহশিক্ষক ছিলেন উদারপন্থী ধর্মতত্ত্ববিদ আব্দুল লতিফ, মনে রেখো। জীবনের প্রথম দিকে আকবর প্রতি বছর আজমির যেতেন সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগা দর্শনের জন্য, ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান সঞ্চয়ের জন্য। ঠিক আছে। পরের কোশ্চেন, ইবাদতখানা ছিল আকবর কর্তৃক ফতেপুর সিক্রিতে নির্মিত একটি বিশেষ সৌধ, যা 1575 খ্রিস্টাব্দে নির্মিত হয়, খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনার জন্য এই সৌধটি ব্যবহার হতো। ইবাদতখানা কি কারণে ব্যবহার হতো? বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনার জন্য। পরের কোশ্চেন, 1578 থেকে 82 খ্রিস্টাব্দ সময়কালে হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি প্রভৃতি ধর্মের বিশেষজ্ঞরা ইবাদতখানাতে তাদের ধর্মতত্ত্ব সম্পর্কে আলোচনা করেছিলেন। 1583 খ্রিস্টাব্দে, খুব ইম্পর্টেন্ট, আকবর কর্তৃক দিন ই ইলাহি ঘোষণার পর ইবাদতখানার আলোচনা বন্ধ হয়ে যায়। পরের কোশ্চেন, ইবাদতখানা ধর্মালোচনায় অংশগ্রহণকারী দুজন হিন্দু পণ্ডিত ছিলেন দেবী ও পুরুষোত্তম, মনে রেখো। আচ্ছা, পরের কোশ্চেন, ইবাদতখানা ধর্মালোচনা করেছিলেন দুজন জৈন সাধক, কারা কারা? হীরা বিজয় সুরি ও বিজয় সেন সুরি। পরের কোশ্চেন, অমর দাস ও রামদাস এই দুই শিখ সাধকের সংস্পর্শে এসেছিলেন আকবর, ভীষণ ইম্পর্টেন্ট। আমি অনেক কিছু তোমাদেরকে জানাচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট, খুব আনকমন কিছু প্রশ্ন উত্তর, তোমরা এগুলো অবশ্যই নোট করে নিও আর অবশ্যই ভালো করে পড়ো। পরের কোশ্চেন, ফাদার রুডলফ অ্যাকুয়াভিভা ও ফাদার মনসারেট নামক দুই জেসুইট বা পর্তুগিজ পাদ্রীর সঙ্গে আকবর ধর্মালোচনা করেছিলেন। পরের কোশ্চেন, আকবর পার্সি ধর্মতত্ত্ববিদ দস্তুর মেহরজি রানার সংস্পর্শে এসেছিলেন। সেপ্টেম্বর 1579 খ্রিস্টাব্দে শেখ মুবারক রচিত এবং সুন্নি উলেমা আব্দুল নবী সহ 6 জন অগ্রণী উলেমা কর্তৃক স্বাক্ষরিত যে ঘোষণাপত্র আকবর প্রচার করেছিলেন তা মাহজর নামা নামে পরিচিত। সেটা কি বলা হতো? মাহজর নামা। চলো পরের কোশ্চেন, উলেমাদের ক্ষমতা খর্ব করতে আকবর 1579 খ্রিস্টাব্দে ঘোষণা করেছিলেন মাহজরনামা, খুব ইম্পর্টেন্ট। কেন ঘোষণা হয়েছিল মাহজরনামা? উলেমাদের ক্ষমতা খর্ব করতে। পরের কোশ্চেন, দ্বীন-ই ইলাহি বা আকবরের আধ্যাত্মিক পদ গ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজা বীরবল এবং আবুল ফজল। আবুল ফজল এবং রাজা বীরবল দ্বীন-ই ইলাহি গ্রহণ করেছিলেন। পরের কোশ্চেন, ঐতিহাসিক ভিনসেন্ট এ স্মিথ দ্বীন-ই ইলাহিকে আকবরের অহংবোধের উদাহরণ হিসাবে চিহ্নিত করেছেন। পরের কোশ্চেন, আবুল ফজল দ্বীন-ই ইলাহিকে অভিহিত করেছেন তৌহিদ ই ইলাহি নামে।
তারপরে টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। লাহোরের এক সাধারণ পরিবারের এই সন্তান 1582 খ্রিস্টাব্দে আকবরের দেওয়ান নিযুক্ত হয়েছিলেন। পরের কোশ্চেন, টোডরমল সামরিক ক্ষেত্রেও কৃতিত্ব প্রদর্শন করেছিলেন। তিনি 1576 খ্রিস্টাব্দে বাংলা জয় করেছিলেন এবং 1580 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার সুবাদারের দায়িত্ব পালন করেছিলেন। আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। আকবর রাজপুত জাতি সম্ভূত বীরবলকে প্রশাসনে উচ্চস্থান এবং কবিপ্রিয় উপাধি দিয়েছিলেন। কবিপ্রিয় উপাধি দিয়েছিলেন বীরবলকে। 1586 খ্রিস্টাব্দে উত্তর পশ্চিম সীমান্তে ইউসুফজি উপজাতিদের হাতে বীরবল পরাজিত এবং নিহত হন। অম্বরের রাজা বিহারী মলের দত্তক পুত্র মানসিংহ 1562 খ্রিস্টাব্দে আকবরের প্রশাসনে যুক্ত হয়েছিলেন এবং মৃত্যু অবধি 1614 খ্রিস্টাব্দ পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। 79 নম্বর কোশ্চেন, শেখ মুবারকের পুত্র আবুল ফজল ছিলেন আকবরের অন্তরঙ্গ সচিব এবং সভাসদ। আবুল ফজল কার পুত্র? শেখ মুবারকের পুত্র। তিনি রচনা করেন আইনি আকবরী, তোমরা জানো, এবং আকবরনামা। পরের কোশ্চেন, আকবরের 3 পুত্রের নাম হচ্ছে সেলিম, মুরাদ এবং দানিয়েল। সুফি সাধক সেলিম চিস্তির দরগায় প্রার্থনা করার ফলে সেলিমের জন্ম হয়েছে, এই বিশ্বাস থেকেই আকবর তার নাম দিয়েছিলেন সেলিম। পরের কোশ্চেন, আকবরের সমাধিসৌধ সেকেন্দ্রাতে অবস্থিত। এই সৌধের কাজ শেষ করেছিলেন জাহাঙ্গীর। লাস্ট কোশ্চেন, 1605 খ্রিস্টাব্দে অভিষেককালে আকবর পুত্র সেলিম গ্রহণ করেছিলেন জাহাঙ্গীর মানে পৃথিবীর মালিক ও নূর উদ্দিন মানে সত্যের আলো এই উপাধি। আজ তোমাদের আমি 82খানা প্রশ্ন উত্তর জানালাম, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমি খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিও নিয়ে আবার আসছি। তোমরা আমার সঙ্গে থেকো আর আমার ভিডিও অবশ্যই দেখতে থেকো, অনেক কিছু তাহলে জানতে পারবে। নমস্কার।